আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাই আশা করি বাসায় অবস্থান করছো। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত প্রত্যেক স্কুলে অনলাইন ক্লাস করার তাদের ধারাবাহিকতা আমাদের স্কুলেও অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে আমাদের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে। আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসের নবম ও দশম শ্রেণীর একটি ক্লাস দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা ক্লাসে মনোনিবেশ করবে, পাঠে মনোযোগী হবে এবং এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। তোমরা সবাই মনোযোগী থাকবে। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমি ত্রিকোণমিতিক অনুপাত ভালো করে বোঝার জন্য কতগুলো বেসিক ধারণা দিয়েছিলাম। তার মধ্যে আমি সমকোণী ত্রিভুজ, সমকোণ কি, সমকোণী ত্রিভুজ কি, অতিভুজ কি, সন্নিহিত বাহু বা ভূমি কি, বিপরীত বাহু লম্ব কি, এগুলো বুঝিয়েছি। এখন আমি ত্রিকোণমিতিক রেশিও, যেটা ত্রিকোণমিতিক অনুপাত, আমাদেরকে বোঝার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে বুঝতে হবে। পিথাগোরাসের উপপাদ্য আমরা যদি পারি তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা বোঝা আর একটু সহজ হবে। তো আমি আজকে তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ধারণা দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি সবাই যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তোমরা দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, তার মানে প্রথমত আমাদেরকে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। তো আমরা এই কাজটা করার আগে এই ত্রিভুজটির অতিভুজ, ভূমি এবং লম্ব সেটা একটু মার্কিং করার চেষ্টা করি। তো গত ক্লাসের লেকচার অনুযায়ী আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটি হচ্ছে অতিভুজ। তো এখানে সমকোণটা হচ্ছে বিকোণ, বিকোণ সমকোণ। বিকোণ যদি সমকোণ হয় তাহলে আমরা এসি বাহুটাকে আমরা কি ধরতে পারি? অতিভুজ ধরতে পারি। এবার আমাদের আরো দুইটা বাহু বাকি আছে, এবি এবং বিসি। এই দুইটা বাহুকে, একটি বাহুকে আমাকে ভূমি নিতে হবে আর একটি বাহুকে আমাকে লম্ব ধরতে হবে। তো প্রদত্ত কোণ যদি এটা হয়, আর আমরা জানি যে প্রদত্ত কোণের বিপরীত যে বাহু সেটি হচ্ছে লম্ব। তো প্রদত্ত কোণ সি, তার বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবি যে বাহুটি সেটি হচ্ছে কি? লম্ব। আর আগে দেখতে পাচ্ছ তোমরা বিসি বাহু। তো ভূমি কি? ভূমি কিভাবে বের করবো আমরা? যে প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ, এই প্রদত্ত কোণটা সৃষ্টি করেছে এসি রেখাংশ এবং বিসি রেখাংশ। তো এখানে আমরা বিসি রেখাংশকে ভূমি ধরতে পারবো, কেননা এসি তো অতিভুজি। তো এখানে আমরা বিসি রেখাংশকে ভূমি ধরছি। যাই হোক, আমাদের সমকোণী ত্রিভুজ উঠানো হলো এবং তার মধ্যে থেকে আমরা অতিভুজ, ভূমি এবং লম্ব চিহ্নিত করলাম। আমরা আবার আমাদের সূত্রে ফিরে যাচ্ছি। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে কথা অনুযায়ী আমরা কাজ করি যে অতিভুজের উপর, অতিভুজ হচ্ছে এসি, এটার উপর আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। বর্গক্ষেত্র কি? আমি এটা আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং চারটি কোণই কি? সমকোণ, তাকে বর্গ বলা হয়। তো আমরা এই ত্রিভুজের এসি যে অতিভুজটি তার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এরপরে কি বলা হলো? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে বোঝা যাচ্ছে যে আমাকে এবি এবং বিসি অপর দুই বাহু, এই বাহুর উপরও, এই উভয় বাহুর উপরও আমাদেরকে কি আঁকতে হবে? বর্গ আঁকতে হবে। তো আমি এখানে বর্গ আঁকছি, একটু ভালো করে খেয়াল করবে। আমরা এবি বাহুর উপর একটি বর্গ আঁকলাম এবং বিসি বাহুর উপরও একটি বর্গ আঁকলাম। যাই হোক, এরপরে তোমরা দেখতে পাচ্ছ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তা এখন আমরা এসি বাহুকে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র
এসি বাহুটাকে আমরা অতিভুজ ধরলাম, বিসি বাহুকে ভূমি ধরলাম এবং এবি বাহুকে লম্ব ধরলাম এবং প্রত্যেক বাহুর উপরে আমরা কি আঁকলাম, বর্গক্ষেত্র আঁকলাম আমাদের সংজ্ঞা অনুসারে। এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলছি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমি অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স অতিভুজ বর্গ। এরপরে কি বললো, অপর দুই বাহু। তাহলে অপর দুই বাহু হচ্ছে কি লম্ব এবং কি ভূমি। তাহলে আমরা এখানে কয়টা উপপাদ্য পাচ্ছি, তিনটা উপপাদ্য পাচ্ছি, অতিভুজ, লম্ব এবং ভূমি। ওরা বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সো আমি অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র অতিভুজ স্কয়ার, আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তো একটা বাহু হচ্ছে লম্ব স্কয়ার, আর আরেকটা বাহু হচ্ছে কি ভূমি স্কয়ার। এবার আমরা একটু মিলানোর চেষ্টা করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি। তার মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এরপরে কি বললো, সমষ্টি সমান। তাহলে আমরা বিষয়টাকে এভাবে ধরে নিতে পারি যে অতিভুজ স্কয়ার এর মান যা হবে, অতিভুজের উপর বর্গক্ষেত্র যা হবে, লম্ব এবং ভূমির উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় এবং উভয় বর্গক্ষেত্র যদি যোগ করা হয়, উভয় বর্গক্ষেত্র যোগ করার পর যা হবে তা অতিভুজ স্কয়ারের সমান হবে, বা অতিভুজকে বর্গ করলে যা হবে তার সমান হবে। আমরা বিষয়টা খুব সহজে ধরতে পারছি। তো আমাদের একটা সূত্র সৃষ্টি হয়ে গিয়েছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আসলে আমরা এটাকে মিলানোর চেষ্টা করি, আসলে গাণিতিকভাবে এটাকে আমরা মিলানোর চেষ্টা করি যে অতিভুজ যদি আমি এখানে ধরো 5 ধরছি, অতিভুজ ধরো আমি এখানে 5 ধরছি, আর ভূমি ধরো আমি এখানে 3 ধরছি বা 4 ধরছি। তাহলে আমরা অতিভুজ নিচ্ছি কত 5 এবং ভূমি নিচ্ছি কত 4, আর লম্ব নিচ্ছি কত ধরো 3। তোমরা দেখতে পাচ্ছ আমি লম্ব এখানে নিচ্ছিলাম কত 3, অতিভুজ কত 5 এবং ভূমি কত 4। এখন আমি যদি আমার অনুযায়ী মান অনুযায়ী আমি কাজটা করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখি আমি মিলাতে পারি কিনা, মিলবে কিনা। অতিভুজ কত ধরেছি 5 ধরেছি, 5 স্কয়ার ইকুয়াল লম্ব ধরেছিলাম কত 3 স্কয়ার প্লাস ভূমি ধরেছিলাম কত 4 স্কয়ার। আসো আমরা ক্যালকুলেট করি। 5 স্কয়ার দ্যাট মিন্স 25, আর 3 স্কয়ার কত 9 প্লাস 6 স্কয়ার হচ্ছে 60। এখানে 25 ইকুয়াল 60 প্লাস 9 ইকুয়াল 25। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে ওরা কি বললো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যা হবে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হয়েছে কত 25, ক্ষেত্রফল হচ্ছে কত 25, আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 9, ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত 16। তো আমরা কি বললো, অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রদ্বয়ের সমষ্টি। তো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে হবে 25, আর কি বললো সমষ্টি সমান। তো আমরা অতিভুজের বর্গ করে পেয়েছি 25, আর বাকি দুটি বাহুর উপর লম্ব বর্গ অঙ্কন করে সেখানে আমরা ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল যোগ করে পেয়েছি, সেখানে কত পেয়েছি 25। আশা করি তোমরা এই পাঠটি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি সৃষ্টি, কোন সূত্রটি সৃষ্টি হচ্ছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরপর আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই সূত্র থেকে এই সূত্রটা সৃষ্টি করা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং গাণিতিক যে ক্যালকুলেটর আমরা করেছি মিলিয়েছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যে আমি তোমাদেরকে এই সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমার সূত্রটা কি হচ্ছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমরা অনেকে সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ করে থাকি, তো ডাইরেক্ট মুখস্থ করার পাশাপাশি যদি আমরা এগুলোকে বুঝে করি তাহলে কি হবে, এগুলো আমাদের আরো ভালো করে মনে থাকবে।
আমরা এখানে সূত্রটা দেখতে পাচ্ছি। আমি এখন সূত্রটা থেকে নিয়ে একটু তাত্ত্বিক আলোচনা করছি। আমি অতিভুজ স্কয়ারের সূত্র যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তোমাকে যদি বলে যে শুধু অতিভুজের সূত্রটা কি হবে, তো সেক্ষেত্রে আমরা অতিভুজ সূত্রটা এখান থেকে বের করছি যে এটাকে যদি আমরা সূত্র 1 ধরি, তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে অতিভুজের সূত্রটা কি হবে, সেক্ষেত্রে আমরা কি করব, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার। আমাকে কি বলা হচ্ছে যে অতিভুজের সূত্রটা বের করার জন্য। তাহলে কোথাও অতিভুজ আর কোথাও অতিভুজ স্কয়ারের অতিভুজের সূত্রটা বের করার জন্য তাহলে আমাকে এখান থেকে কি বাদ দিতে হবে, স্কয়ারটাকে বাদ দিতে হবে। আর স্কয়ারটাকে আমি কিভাবে বাদ দেব, স্কয়ারটাকে আমি রুট ওভার দিয়ে বাদ দেব। তো এখন এখানে যদি আমরা সমানের একটা পাশে যদি রুট দেই আর আরেকটা পাশে যদি রুট ওভার না দেই তাহলে কিন্তু হবে না। সো স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমাকে রুট ওভার ইউজ করতে হবে, এবং রুট ওভার আমি একটা পক্ষে ইউজ করলে হবে না, দুটো পক্ষে আমাকে কিন্তু রুট ওভার ইউজ করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আবারও বিষয়টা বলছি, আমাকে প্রশ্ন করা হচ্ছে অতিভুজের সূত্রটা কি হবে। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব যে অতিভুজ স্কয়ার আর অতিভুজের মধ্যে তফাৎটা হচ্ছে স্কয়ারের। এখন এই স্কয়ারটাকে বাদ দিতে হলে আমাকে একটা রুট ইউজ করতে হবে, রুট ওভার ইউজ করতে হবে। এখন একটা পক্ষে রুট ওভার ইউজ করলে হবে না, আমাকে উভয় পক্ষে রুট ওভার ইউজ করতে হবে। তো আমি কি করলাম, উভয় পক্ষে রুট ওভার ইউজ করে এখন আমি স্কয়ার এবং রুটে বাদ দিলাম। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটি অতিভুজের সূত্র সেটা আমরা পেয়ে যাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত অতিভুজের সূত্রটি হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো একইভাবে আমরা এখান থেকে কি পেলাম যে অতিভুজ স্কয়ারের সূত্র থেকে আমরা অতিভুজের সূত্র বলা যাবে বা অনুসিদ্ধ বলা যাবে বের করব। এটাকে আমরা ধরে দিচ্ছি 1a। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অতিভুজ স্কয়ারের সূত্রটা বের করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা সেই অতিভুজের সূত্র দিয়ে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে লম্ব স্কয়ারের সূত্রটা কি হবে, লম্ব স্কয়ারের সূত্রটা কি হবে, তো সেক্ষেত্রেও আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, আমাকে প্রশ্ন করা হলো লম্ব স্কয়ারের সূত্রটা কি হবে। তোমরা অনেকেই এই অঙ্কগুলো করার পূর্বে তোমরা সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ করে নাও, যেটা আসলেই ঠিক না। তোমরা এগুলোকে ভালো করে বুঝে যদি মুখস্থ করো বা এইভাবে প্রমাণের ভিত্তিতে মুখস্থ করো তাহলে এগুলো তোমাদের থাকবে। যাই হোক, এখন আমাকে কেউ প্রশ্ন করলো যে লম্ব স্কয়ারের সূত্রটা কি হবে, তো সেক্ষেত্রে আমরা আবার পুনরায় সূত্রটাকে এখানে নিয়ে আসবো। আমরা আমাদের সৃষ্টি করা যে সূত্র আরেকটু আগে আমরা প্রমাণ করেছি সেটা এখানে নিয়ে আসবো। তাহলে আমাকে প্রশ্ন করা হলো লম্ব স্কয়ারের সূত্রটি কি হবে। তো লম্ব স্কয়ারের সূত্রটি কি হবে, সেক্ষেত্রে আমাকে কি চাচ্ছে, লম্ব স্কয়ারের সূত্র চাচ্ছে। তা আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারটাকে এই পাশে নিয়ে এসে অতিভুজ স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। আশা করি তোমরা ভালো করে খেয়াল করছো। এখন এখানে আমাকে প্রশ্ন করেছে লম্ব স্কয়ারের সূত্র কি হবে, তো আমি এখান থেকে লম্ব স্কয়ার যেটা সেটা রাখছি, আর ওই পাশের যে অতিভুজ স্কয়ার সেটা এখানে লিখছি। আর যে ভূমি স্কয়ারটাকে দেখতে পাচ্ছ, ভূমি স্কয়ারটা এখানে প্লাসে আছে, তাহলে আমি ভূমি স্কয়ারটাকে ওই পাশে কোথায় নিয়ে যাচ্ছি, মাইনাসে নিয়ে ওই পাশে নিয়ে। আমরা জানি যে সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে কোনো পদ বা কোনো শব্দ যদি হয়, চেঞ্জ হয়, স্থানান্তরিত হয়, তাহলে আমাদের চিহ্ন চেঞ্জ করতে হবে। তো এভাবে আমরা লম্ব স্কয়ারের সূত্রটা বের করতে পারছি। তাহলে বোঝা গেল যে তুমি যদি এটাকে মুখস্থ করার চেষ্টা করো, এটা হতেও পারে নাও হতে পারে, বা কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য এটা মুখস্থ থাকে, কিন্তু তুমি যদি বিষয়টা বুঝো তাহলে তোমার জন্য এটা অত্যন্ত সহজ হবে। তাহলে আমরা অতিভুজ স্কয়ারের সূত্রটা থেকে আমরা লম্ব স্কয়ারের সূত্রটা বের করতে পারছি। তো এটাকে আমরা ধরো নাম্বারিং করছি 1b। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1a, এটা হচ্ছে 1b। এখন কেউ আমাকে প্রশ্ন করলো যে লম্বের সূত্রটা কি হবে। ঠিক আগের মতো আমরা এখান থেকেই লম্ব সূত্রটা বের করতে পারবো। তো লম্ব স্কয়ার আর লম্বের মধ্যে পার্থক্যটা হচ্ছে একটা লম্বের উপর স্কয়ার আছে আর একটা লম্বের উপর স্কয়ার নেই। তো সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে যে আমাকে স্কয়ারটাকে বাদ দিতে হবে।
তো স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, তোমরা এর আগেরটাতেও খেয়াল করেছো যে আমি উভয় পক্ষে কি ইউজ করব, রুট ওভার ইউজ করব। তাহলে কি হচ্ছে, আমার লম্ব এবং রুট বাদ দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শুধু লম্বের সূত্র বের করতে পারছি। তাহলে লম্বের সূত্র কি দাঁড়ালো? লম্বের সূত্র দাঁড়ালো যে অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা যদি 1 নম্বর সূত্র হয়, এটা 1a, তো 1b, আর এটাকে আমরা ধরছি কি 1c। এখন আমাকে এখন কেউ প্রশ্ন করলো, ধরো আমাকে এখন কেউ প্রশ্ন করলো যে ভূমি স্কয়ারের সূত্রটা আমাকে একটু বের করে দেখাও, ভূমি স্কয়ারের সূত্রটা। তাহলে আমরা এখন ভূমি স্কয়ারের সূত্রটা বের করার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটা পেয়েছি প্রমাণ ভিত্তিতে, আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ ভিত্তিতে সূত্রটা আমরা এখানে ইউজ করছি। আমরা আমাদের লেখার সুবিধার্থে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সূত্রটা এখানে ইউজ করছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এখন আমাকে প্রশ্ন করা হলো যে ভূমি স্কয়ারের সূত্রটা কি হবে। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব, যে আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারটাকে এই পাশে নিয়ে এসে অতিভুজ স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি। তো প্রশ্ন করা হলো ভূমি স্কয়ারের সূত্র কি, তো সেক্ষেত্রে আমরা ভূমি স্কয়ার যেটা সেটাকে রেখে দিচ্ছি, আর ওই পাশের যে অতিভুজ স্কয়ার তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আমি নামাচ্ছি অতিভুজ স্কয়ার, আর এই পাশের যে লম্ব স্কয়ারটা দেখতে পাচ্ছ এটা এখানে প্লাসে আছে, আমি এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভূমি স্কয়ারের সূত্রটা কি। তাহলে এটা 1a 1b 1c। তাহলে আমরা এই সূত্রটাকে নাম্বারিং করতে পারি, কি দ্বারা নাম্বারিং করতে পারি, এই সূত্রটাকে আমরা 1d দিয়ে নাম্বারিং করতে পারি, এই সূত্রটাকে আমরা 1d দিয়ে নাম্বারিং করতে পারি। যাই হোক, এবার আসো আমরা আমাকে এখন প্রশ্ন করা হলো যে শুধু ভূমি স্কয়ারের সূত্রটা বের করেছেন, ভূমি সূত্রটা আমরা একটু বের করব। তো ভূমি সূত্রটা আমরা কি বের করব, ঠিক একইভাবে আগের পদ্ধতিতে আমরা ভূমি স্কয়ার আর ভূমির মধ্যে তফাৎটা হচ্ছে স্কয়ারের তফাৎ, তো এই স্কয়ারটাকে আমরা বাদ দিতে হবে। স্কয়ারটাকে বাদ দেব কিসের মাধ্যমে, রুট ওভার ইউজ করে। তো একটা পক্ষে শুধু রুট ওভার ইউজ করতে হবে না, উভয় পক্ষে আমাদেরকে রুট ওভার ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা স্কয়ার এবং রুট বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত শুধু ভূমির সূত্র আমরা পেয়ে যাব। ভূমির সূত্র আমরা কি পাবো, যে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস কত লম্ব স্কয়ার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা যদি এটা নাম্বারিং করেছে আমরা 1d, তো সো এটা নাম্বারিং আমরা করতে পারবো 1d। তাহলে আমরা আমাদের কয়টা সূত্র দাঁড়ালো, একটা সূত্র দাঁড়ালো অতিভুজ স্কয়ারের সূত্র, আরেকটা সূত্র দাঁড়ালো অতিভুজের সূত্র, আরেকটা সূত্র দাঁড়ালো লম্ব স্কয়ারের সূত্র, আরেকটা সূত্র দাঁড়ালো লম্বের সূত্র, এরপরে সূত্র দাঁড়ালো ভূমি স্কয়ারের সূত্র, এরপরে সূত্র দাঁড়ালো শুধু ভূমির সূত্র। তাহলে আমরা প্রায় 6টা সূত্র পাচ্ছি, প্রথম সূত্র পাচ্ছি, একটা সূত্র পাচ্ছি, আর 5টা অনুশীলন করতে পারছি। তো আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি বলছি যে তোমরা সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ না করে এভাবে বুঝে বুঝে যদি তোমরা সূত্রগুলো একটু আয়ত্ত করে নাও, তাহলে এগুলো তোমাদের মোটামুটি কাজে আসবে এবং এগুলো তোমাদের মনে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সহজেই এই সূত্রগুলো আর অনুশীলনগুলো বের করে ফেলছি। আর প্রথম যে সূত্রটি সেটা এই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা প্রথম সূত্রটি প্রমাণ করে বাকিগুলো আমরা গাণিতিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ক্যালকুলাসের মাধ্যমে আমরা বের করে ফেললাম। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাদেরকে জানাবে, আমাদেরকে কমেন্ট করবে। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবে। তো সবাই ভালো থাকবে।
সুস্থ থাকবে, পাঠে মনোযোগী হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের স্যারকে, স্যার আমাকে ইন্সপিরেশন করার জন্য। আশা করি তোমরা সবাই বাসায় অবস্থান করবে, পড়াশোনায় মনোযোগী হবে বলে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।